গরমে কাহিল শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। সকাল থেকেই রীতিমতো গরমে হাঁসফাঁস অবস্থা। একদিকে বৃষ্টির দেখা নেই, তার উপরে আবার তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল আবহাওয়া অফিস। এই রকম পরিস্থিতিতে কি করবেন জানালেন বিশিষ্ট চিকিৎসক হিমাদ্রি পাল। তিনি জানালেন আমাদের প্রতিনিধিকে এই গরমে কিভাবে নিজেকে সুস্থ রাখা যায়। আসুন জেনে নিই তিনি কি পরামর্শ দিলেন। আসলে প্রতিবারই এই এপ্রিলের মাঝামাঝি অর্থাৎ আমাদের বৈশাখ থেকে আমাদের রাজ্যে এবং চারপাশে দাবদাহ সৃষ্টি হয়। এই সময়ে আমাদের সতর্ক থাকতে হবে। আসলে গরম অনেকটা দু রকমের। একটা হচ্ছে খুব ড্রাই গরম, মানে আমাদের রাজ্যেরই যে জায়গাগুলো একটু শুকনো, যেমন ধরো কিনা বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এই অঞ্চলগুলোতে এবং পাটনা, দিল্লি, রাজস্থান, এগুলোতে যে গরম পড়ে সেটা হচ্ছে শুষ্ক গরম। কিন্তু আমাদের ডায়মন্ড হারবার এবং কলকাতা সন্নিহিত অঞ্চলগুলিতে গরম কিন্তু অনেকটা আর্দ্রতাযুক্ত গরম হয়। এই দুটো গরমের ক্ষেত্রে কিন্তু আমাদের কষ্ট দু রকমের হয়। আসলে আরেকটা জিনিস রয়েছে আমরা শুনতে পাই, যেটা হচ্ছে অস্বস্তি সূচক। দেখা গেছে গরম যতটা টেম্পারেচার হয় তার থেকে এফেক্টিভ টেম্পারেচার কিংবা গরমের যে মাত্রা সেটা একটু অন্যরকম হয়। যদি দেখা যায় এই গরমের সঙ্গে বায়ু প্রবাহ কম থাকে কিংবা আর্দ্রতা বেশি থাকে, তাহলে কিন্তু আমাদের শরীরের অস্বস্তি অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে অস্বস্তির সূচক অনেক বৃদ্ধি পায়। যে ক্ষেত্রে গরম শুকনো গরম, সেখানের অসুবিধা হচ্ছে সেখান থেকে খুব সহজে কিন্তু শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়। আর যে অঞ্চলে আর্দ্রতাযুক্ত গরম, সেখানে প্রচুর ঘাম হয়, ফলে অস্বস্তি অনেক বেশি হয়। এই দুটো ক্ষেত্রেই আমাদের নানা রকমের প্রিকশন নিতে হবে। শুষ্ক গরমে যেটা সব থেকে বেশি অসুবিধা হয়, আগেই বলেছি, শরীর থেকে প্রচুর পরিমাণে জল এবং জলীয় পদার্থ বেড়েই যায়। তার ফলে শরীরে জলশূন্যতা খুব তাড়াতাড়ি দেখা যেতে পারে। এই আমি আগেই বললাম যে দিল্লি, পাটনা এবং আমাদের পশ্চিমের জেলাগুলোতে এটা দেখা যায়। এতে আরেকটা জিনিস দেখা যায়, খুব সহজেই আমাদের ত্বক খসখসে হয়ে যায়, ঠোঁট ফাটতে থাকে। এই যে গরমটা, এই গরমটায় কিন্তু এয়ার কুলার ভালো কাজ করবে, এয়ার কন্ডিশনারের সঙ্গে এয়ার কুলার। এই সময় যেহেতু নিঃশব্দে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, ঘাম হয় না, সেই জন্য মানুষ বুঝতে পারে না তার জলশূন্যতা হয়ে যাচ্ছে। সেই জন্য এই আবহাওয়াতে প্রচুর পরিমাণে জল এবং নানা তরল পদার্থ নেওয়া দরকার আছে। ময়শ্চারাইজার ব্যবহার করা যেতে পারে ঠোঁটে এবং হাত পায়ে, যাতে হাত পা না ফাটে। আর যেখানে আর্দ্র গরম, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ, বিশেষত পশ্চিমাঞ্চল বাদ দিয়ে আমাদের দক্ষিণ এবং উত্তরবঙ্গ, এই অঞ্চলে প্রচুর পরিমাণে আর্দ্রতাযুক্ত গরম হয়, ফলে প্রচুর পরিমাণে প্যাচে অবস্থার সৃষ্টি হয়। এইখানে কিন্তু এয়ার কুলার ব্যবহার একেবারেই যুক্তিযুক্ত নয়। এইখানে এয়ার কুলার ব্যবহার করলে শরীরে ঘামের পরিমাণ অত্যন্ত বেরিয়ে যাবে, তার ফলে অস্বস্তি সূচক বাড়বে এবং শরীরে প্রচণ্ড কষ্ট হবে। এক্ষেত্রে এমনি ফ্যান ব্যবহার করতে পারা যেতে পারে, তা না হলে যাদের সম্ভব তারা এয়ার কন্ডিশনার ব্যবহার করবেন। এয়ার কন্ডিশনারে আমাদের শরীরে যে অনেকের দেখবেন হিট র্যাশ হয়, ঘামাচি হয়, এক্ষেত্রে কিন্তু দেখা গেছে নিয়মিত চান করলে কিংবা এয়ার কন্ডিশনারে থাকলে এই ঘামাচির পরিমাণ কিন্তু কম হয়। না হলে এই সময় একটা মারাত্মক অসুবিধা হয়, যেটা আমরা অনেক সময় কথ্য বাংলায় সবসময় আমরা বলি হিট স্ট্রোক বা সানস্ট্রোক। আসলে হিট স্ট্রোক এটা হচ্ছে একেবারে শেষ পরিণতি। হিট স্ট্রোক হওয়ার আগে আরো কতগুলি পথ থাকে, যেমন ধরুন হয় হিট ক্র্যাম্প। হিট ক্র্যাম্পে কি হয়, আমাদের মাংসপেশির প্রচন্ড যন্ত্রণা শুরু করতে পারে। আমি লক্ষণগুলোর কথা বলছি, যে লক্ষণগুলো দেখলে একটি লোক যে গরমে বা রোদ্দুরে অসুস্থ হয়ে পড়ছেন এটা আমরা ভাবতে পারি। সেগুলি কি, মাংসপেশির প্রচন্ড যন্ত্রণা, প্রচন্ড মাথা যন্ত্রণা শুরু হতে পারে, বমি বমি ভাব, একটা নিজের উপর কন্ট্রোল না থাকা। এরপর ধীরে ধীরে আমি কোথায় আসবো, হিট সিনকোপ। হিট সিনকোপের দিকে কি হবে, রোগী আস্তে আস্তে উল্টো পাল্টা বকতে আরম্ভ করবে,
শরীরের তাপমাত্রা বাড়তে থাকবে। প্রথম দিকে প্রচুর পরিমাণে ঘাম হবে, কিন্তু ধীরে ধীরে যখন হিট স্ট্রোকের দিকে মানুষ এগিয়ে যাবে তখন কিন্তু ঘামের পরিমাণ কমে যাবে। তার কারণ শরীরের অভ্যন্তরস্থ তরল কিন্তু অত্যন্ত কমে যাবে। শরীরের টেম্পারেচার 104 ডিগ্রি পর্যন্ত হয়ে যেতে পারে, শরীর একটা বিবর্ণ হয়ে যেতে পারে, একটানা বমি করতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। এই শেষ অবস্থাটা হলো হিট স্ট্রোক। এবার প্রশ্ন আসবে যে আমরা এর থেকে নিজেকে প্রতিরোধ করব কি করে। প্রথমেই বলেছিলাম প্রচুর পরিমাণে জল খাওয়া, কিছুক্ষণ বাদে বাদে যারা কায়িক পরিশ্রম করেন কিছুক্ষণ বাদে বাদে কয়েক মিনিট বিশ্রাম নেওয়া, সুযোগ পেলেই ছায়ায় গিয়ে কাজ করা। এবার যদি কারো ক্ষেত্রে আমরা দেখতে পাই এই লক্ষণগুলো শুরু হয়েছে, তৎক্ষণাৎ চারপাশে যারা থাকবেন তাদের উপযুক্ত কাজ হবে তাকে ছায়ায় নিয়ে যাওয়া, তার যে টাইট জামা কাপড়গুলো সেগুলো যতটা সম্ভব খুলে দেওয়া, গোটা গায়ে ঠান্ডা জলে ভেজানো তোয়ালে, গোটা গায়ে বিশেষ করে বগলে, পিঠে, কুঁচকিতে ঠান্ডা জলে ভেজানো তোয়ালে কিংবা আইস প্যাক বারবার দিতে হবে। যদি রোগী জল খাওয়ার মতো অবস্থায় থাকে তাকে যতটা সম্ভব পরিমাণ ঠান্ডা জল খাওয়ানোর চেষ্টা করতে হবে। কিন্তু আবার বলছি, যদি দেখা যায় রোগী অজ্ঞান হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমি তাকে ঠান্ডা জল জোর করে বা জল তাকে জোর করে খাওয়াবো না। সেক্ষেত্রে তাকে শিরার মধ্যে আমরা যেটা কথ্য ভাষায় স্যালাইন বা ফ্লুইড বলি, খুব তাড়াতাড়ি ফ্লুইড দিতে হবে, চিকিৎসার জায়গায় নিয়ে যেতে হবে। তাকে আমরা চেষ্টা করব মাথাটা একটু নিচুর দিকে করে, পা দুটো একটু উঁচু করে শুইয়ে রাখতে, পা দুটো পেটের উপর ভাঁজ করে দিতে, প্রচুর পরিমাণে গোটা গায়ে ঠান্ডা জল যদি সম্ভব হয় ঢালতে। এমনকি হিট স্ট্রোকের ক্ষেত্রে আমরা রোগীকে বরফ জলে চান করিয়েও দিতে বলি। খুব দ্রুত আমাদের লক্ষ্য হবে খুব দ্রুত সেই রোগীর গায়ের উত্তাপ কমিয়ে আনতে। এটা না করতে পারলে কিন্তু বহু ক্ষেত্রে হিট স্ট্রোকে মানুষের মৃত্যু হতে পারে, এবং একবার হিট স্ট্রোক হলে তাকে রিকভারি করতে কয়েক মাস পর্যন্ত চলে যেতে পারে। আমাদের কতগুলো জিনিস সম্পর্কে অত্যন্ত সচেতন হতে হবে। এই গরমের সময় বেশি কষ্ট হয় বয়সের দুই প্রান্তে থাকা মানুষের। 5 বছরের নিচে যে বাচ্চারা রয়েছে তারা খুবই অসুস্থ হয়ে পড়ে, কিংবা 65-র উপরে যে মানুষেরা তারা খুব অসুস্থ হয়ে পড়ে। এই দুই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। আর তার সঙ্গে যারা নানা রকমের অসুস্থ মানুষ রয়েছেন, যেমন যারা হাইপার টেনশনে ভুগছেন, যারা কিডনির রোগে ভুগছেন, ডায়াবেটিসে ভুগছেন, হার্টের রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এই সময় গর্ভবতী মা, তাদের কষ্টটা বেশি হয়। এদের ক্ষেত্রে আমাদের অনেক বেশি সাবধান থাকতে হবে। তাহলে যা বলছিলাম, সব থেকে বেশি আমরা চিন্তিত হব শরীর থেকে জল বেরিয়ে যাওয়া নিয়ে। এই সময় প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, তাই আমাদের প্রচুর পরিমাণে তরল পদার্থ গ্রহণ করতে হবে। হ্যাঁ, একটা ভালো প্রশ্ন এই সময় অনেকেই জিজ্ঞেস করেন কি রকমের পোশাক আমরা পরব। প্রথম কথা হচ্ছে, এই সময় আমরা কোনো মতেই টাইট জামা কাপড় পরবো না। টাইট জামা কাপড় পরলে এমনি যেহেতু অস্বস্তির শিকার হতে হবে, দ্বিতীয় আমাদের ঘাম বেশি হবে। এই সময় যদি ঘাম বেশি হয় তাহলে এই ঘামের ফলে ছত্রাক জাতীয় অসুখ সংক্রমণের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। তাহলে হালকা রঙের খোলামেলা সুতির পোশাক পরার চেষ্টা করব। বাইরে বেরোনোর সময় অবশ্যই ছাতা কিংবা টুপি ব্যবহার করব, সানগ্লাসে চোখ ঢাকবো, এবং তার সঙ্গে আমরা যেটা করব যে যদি মোটরসাইকেলে বেরোতে হয় বা বাইরে রোদ্দুরে বেরোতে হয়, কাপড় দিয়ে, হালকা রঙের কাপড় দিয়ে মাথা এবং মুখ ঢেকে নেওয়ার চেষ্টা করব, যাতে এই গরম বাতাস আমাদের শরীরে ক্ষতি না করতে পারে। প্রথমেই বলছিলাম যে খাওয়া দাওয়ার মধ্যে প্রচুর পরিমাণে তরল পদার্থ পান করতে হবে। তরল পদার্থ পান করার নাম শুনলে অনেকে হয়তো কোল্ড ড্রিঙ্কসের কথা বলবে, আমি কিন্তু একেবারেই কোল্ড ড্রিঙ্কসের কথা বলবো না। জল, জলীয় পদার্থ, ঘোল বা ঘোলের শরবত, নুন চিনি লেবু দিয়ে শরবত, এমনি জল, এবং প্রচুর পরিমাণে রসালো ফল যেমন তরমুজ জাতীয় ফল, শশা, এই জাতীয় ফল প্রচুর পরিমাণে কিন্তু আমরা খাবো, যাতে শরীরে জলের ভারসাম্য বজায় থাকে।
এই সময় আর একটা কথা মনে রাখবো, যে জলটা খাবো তার সঙ্গে কিন্তু অল্প পরিমাণে নুন আমরা মিশিয়ে নেব, তার কারণ ঘামের সঙ্গে নুন বেরিয়ে যায়। তবে এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, অনেকের ধারণা আছে ঘামের সঙ্গে নুন প্রচুর বেরিয়ে যায়, ফলে তারা জলের সঙ্গে প্রচুর পরিমাণে নুন ব্যবহার করতে শুরু করে। জল, খাবার বা জলীয় পদার্থ যেগুলো আমি খাই তার সঙ্গে যদি অত্যন্ত বেশি পরিমাণে নুন ব্যবহার করি, তাহলে কিন্তু আমার যে শরীরের অভ্যন্তরস্থ তরল তার কিন্তু ঘনত্ব বেড়ে যাবে। সেই ঘনত্বের জন্য শরীর কিন্তু আবার চেষ্টা করবে সেই তরলকে বার করে দিতে, ফলে ঘামের সমস্যা বেড়ে যাবে। তাহলে অল্প চিনি দেওয়া, অল্প চিনি মেশানো, অল্প নুন মেশানো তরল, আগেই বলেছি ঘোলের শরবত, লেবুর শরবত, তাতেও একটু নুন দেওয়া, এই রকম জিনিস আমরা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করব। এবং যারা বাড়িতে থাকবেন, বাইরে বেরোবেন না, তাদের ক্ষেত্রে এই সময় আমরা অন্তত 2.5 থেকে 3 লিটার জল ব্যবহার করতে বলবো। কিন্তু যারা বাইরে ঘোরাঘুরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু জলের পরিমাণ অনেক অংশে বাড়াতে হবে। বিশেষত আমরা চিন্তায় থাকি যারা এই সময় রাস্তায় ডেলিভারি বয় হিসাবে কাজ করেন, মাঠে কাজকর্ম করেন, পথে বেরোন, নানা রকমের কাজকর্ম হাতে নিয়ে কায়িক পরিশ্রম করেন, তাদের কিন্তু আমরা প্রতি ঘন্টায় 2 থেকে 2.5 লিটার জল খেতে হতে পারে। এটা কিন্তু অবশ্যই মাথায় থাকতে পারে। এই বলেছিলাম যারা 5 বছরের নিচের শিশু তাদের ক্ষেত্রে কি হয়, এই 5 বছরের নিচে এবং 65 বছরের উপরে আমাদের শরীরের যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আমাদের হাইপোথ্যালামাস বলে শরীরের একটি অঙ্গ, যেটি মস্তিষ্কের মধ্যে থাকে। 5 বছরের নিচের বাচ্চাদের এই অংশটি ভালোভাবে গঠিত হয় না এবং 65 বছরের উপরে এর কার্যকারিতা একটু কমে যায়। ফলে এই দুটি ক্ষেত্রে হঠাৎ এই গরমে শরীরের টেম্পারেচার প্রচন্ড পরিমাণে বাড়তে থাকে। বাবা মা ভাবছেন হয়তো বাচ্চার এমনি জ্বর এসেছে, কিন্তু এটা কিন্তু তা নয়। এটা কিন্তু এই বাইরের টেম্পারেচারটা সে নিয়ন্ত্রণ করতে পারছে না। এই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলবো প্রচুর পরিমাণে ফ্লুইড খাওয়াতে হবে। বাচ্চারা অনেক সময় কিন্তু তৃষ্ণার কথা নিজেরা বলতে পারবেন না, তাদের বারবার জল খেতে বলতে হবে, বারবার দিনে 2 বার অন্তত চান করানো এবং বেশ কয়েকবার ঠান্ডা জলে গা হাত পা মুছিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। তা না হলে কিন্তু বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে পড়বে, জলশূন্যতার সৃষ্টি হবে এবং তেমন হলে হাসপাতালে ভর্তি করতে হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে নানা রকমের চর্মরোগ এই সময় বাড়তে পারে। যে বাচ্চাদের শ্বাসকষ্ট রয়েছে, হঠাৎ যদি গরম হাওয়া বা লু লাগে সেক্ষেত্রে কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। এই ডাইরেক্ট আমরা বাইরে বেরোনোর সময় নাকে মুখে কাপড় বাঁধতে বলছে এই কারণে, বাইরে প্রচন্ড গরম বাতাস যদি সরাসরি আমাদের নাসিকা রন্ধ্র দিয়ে ফুসফুসের ভেতরের অ্যালভিওলাইতে প্রবেশ করে, তাহলে কিন্তু এই অঞ্চলের ক্ষতি হতে পারে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা কথা দেখা যায়, এই সময় আগের দিকে আমরা যখন ছোট ছিলাম অনেক বেশি হতো, প্রচুর পরিমাণে কালবৈশাখী হতো। সন্ধ্যেবেলা হলেই আকাশে নিশানকোণ গাঢ় হয়ে উঠতো, হু হু করে খ্যাপা হাতির মতো মেঘগুলো ছুটে আসতো এবং পরপর একসঙ্গে ঝড় এবং বৃষ্টি। আমরা সেই সময় শিল কুড়াতাম, এটাও মনে আছে। এই প্রসঙ্গে একটা কথা, এই বৃষ্টিটা আরম্ভ হলে অনেক সময় কিন্তু ছোটরা বড়রা আমরা অনেক সময় পথের বেরিয়ে পড়ি, ভিজতে শুরু করি। এই সময় কিন্তু প্রচুর পরিমাণে বজ্রপাত হয়, এটা মাথায় রাখতে হবে। এবং এই কয়েক বছরে বজ্রপাতের মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছে। এই সময় কিন্তু বজ্রপাত নিয়েও আমাদের সতর্ক থাকতে হবে। এই যখন ঝড় চলছে, বাজ পড়ছে, তখন বাড়ির বাইরে বেরোনো যাবে না। কাছাকাছি কোথাও থাকলে ঘরের মধ্যে ঢুকে পড়তে হবে। কোনো বড় গাছের নিচে দাঁড়ানো যাবে না। যদি আপনি ফাঁকা মাঠে থাকেন তাহলে কিন্তু কান মাথা ঢেকে আপনি উপুর হয়ে শুয়ে পড়ার চেষ্টা করবেন। তারপরে যদি আপনি পুকুরের মধ্যে কিংবা কোনো ক্ষেত্রে নদী বা সমুদ্রের মধ্যে থাকেন, খুব দ্রুত সম্ভব পাড়ে চলে আসার চেষ্টা করবেন। বাড়িতে বজ্র নিরোধক লাগানো কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। আর এই সময় হঠাৎ বৃষ্টিতে ভিজলে, এবং বাচ্চারা অনেক সময় এই যে শিল পড়ে, এই শিলগুলি হঠাৎ খেতে আরম্ভ করে দেয়, তার ফলে কিন্তু হঠাৎ ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। তার কারণ এই কালবৈশাখীর পরে হঠাৎ কিন্তু টেম্পারেচার অনেকটা পড়ে যায়।
এই সময় কিন্তু সতর্ক থাকতে হবে যাতে ঠান্ডা লেগে গিয়ে অন্যান্য অসুবিধা না হয়। এবং আরও একটা বড় কথা, এই সময় আমরা বহু ক্ষেত্রেই এয়ার কন্ডিশনার ব্যবহার করি। এয়ার কন্ডিশন ব্যবহার করারও কিন্তু কিছু কিছু নিয়ম আছে, এটা এই সময় মনে রাখতে হবে। বাইরে থেকে প্রচণ্ড গরম থেকে এসে সরাসরি এসির ঠান্ডায় কিন্তু আমরা ঢুকবো না। ছায়াযুক্ত জায়গায় 4-5 মিনিট অপেক্ষা করব এবং ঢোকার সময় নাকে রুমাল চেপে ঢুকতে হবে। এই রুমালটি 30 সেকেন্ড নাকে রাখতে হবে, না হলে এই সময় শ্বাসের সঙ্গে এই প্রচণ্ড ঠান্ডা হাওয়া ঢুকলে হঠাৎ কারো কারো অ্যালার্জি হতে পারে, কারো কারো প্রচণ্ড ঠান্ডা লেগে যেতে পারে। এবং এসি থেকে বের হওয়ার সময়ও নাকে রুমাল চেপে বেরোতে হবে। বাইরে ছায়াচ্ছন্ন জায়গায় কয়েক মিনিট অপেক্ষা করে তারপরে বাইরে যেতে হবে। এইখানে আরেকটা বড় কথা বলি এয়ার কন্ডিশনের টেম্পারেচার নিয়ন্ত্রণ নিয়ে। আমরা অনেকেই 16, 17, 18 এই টেম্পারেচারে এয়ার কন্ডিশনার চালাই। এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর, শরীরের পক্ষেও ক্ষতিকর, আমাদের চারপাশে ইলেকট্রিকের পক্ষেও ক্ষতিকর, পরিবেশের পক্ষেও ক্ষতিকর। আমরা বলবো এসির টেম্পারেচার 24 থেকে 26-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। তার নিচে এয়ার কন্ডিশনারের টেম্পারেচার রাখা একদমই উচিত নয়। এই সময় আমরা অন্তত 2 বার চান করতে বলবো, কিন্তু চান করতে গেলে প্রতিবারই দেখতে হবে হালকা ঠান্ডা জলে, প্রচন্ড বরফ গলা জলে হঠাৎ বাইরে থেকে এসে চান না করাই বেটার। কিন্তু এই সময় যদি অন্তত 2 বার পরিষ্কারভাবে হালকা সাবান দিয়ে চান করা যায়, তাহলে দেহের মধ্যেকার ঘামগুলো দূর হয়ে যায়, জীবাণুগুলো দূর হয়ে যায়, সহজে কিন্তু মানুষ সুস্থ জায়গায় পৌঁছতে পারে। আর একটু আগে খাবার দাবারের ব্যাপারে বলেছিলাম, এই সময় খাবার দাবারের ক্ষেত্রে যেমন প্রচুর পরিমাণে তরল ব্যবহার করতে হবে, তার সঙ্গে মনে রাখতে হবে এই সময় খাবার দাবার কিন্তু হবে অবশ্যই সহজ পাচ্য। আমরা এই সময় অত্যন্ত মশলাদার খাবার দাবার, বাইরের ফাস্ট ফুড, এগুলো কিন্তু অবশ্যই আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, তা না হলে অন্যান্য অস্বস্তি হতেই পারে। এই সময় অসুখ বিসুখ নিয়ে বলে রাখি, এই গরমে কিন্তু কতগুলো অসুখ বিসুখ অত্যন্ত বেড়ে যায়। আগেই বলেছিলাম যারা নানা রকমের অসুখে ভুগছেন, বিশেষত যারা হাইপারটেনশন, কার্ডিয়াক মানে হৃদযন্ত্র ঘটিত অসুখ কিংবা ডায়াবেটিসে ভুগছেন, তারা কিন্তু এই সময় অত্যন্ত সতর্ক থাকবেন। কোনো কোনো সময় যারা হাই প্রেশারে ভুগছেন তাদের প্রেশার বেড়ে যেতে পারে। আবার প্রচুর পরিমাণে জল শরীর থেকে বেরিয়ে গেলে তাদের প্রেশার কিন্তু হঠাৎ কমে যেতে পারে। এই সময় যারা ডায়াবেটিক তাদের ক্ষেত্রেও কিন্তু সুগারের মাঝে মাঝে ফ্ল্যাকচুয়েট করে, এবং কিডনির রোগে যারা ভোগেন তাদের ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে। আরেকটা কথা, আমরা বারবার বলি প্রচুর জল খেতে, কিন্তু অবশ্যই যারা কিডনির রোগে ভুগছেন, উচ্চ রক্তচাপে ভুগছেন কিংবা হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন, তারা কিন্তু প্রচুর পরিমাণে জল খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন। তাদের ক্ষেত্রে কিন্তু ফ্লুইড নিয়ন্ত্রণ করতে হবে। অবশ্যই এই সময়টায় তাদের আমরা খুব একটা বাইরে বেরোতে না বলবো। সাধারণ মানুষদেরও আমরা বলবো এই সময়টায় সব থেকে বেশি চিন্তার সময়টা হয় দুপুর 10:30, 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত। এই সময়টা একান্ত দরকার না পড়লে আমরা কিন্তু বাইরে যেতে না বলবো। বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই বলে দেবো, বাচ্চারা এই জল খাওয়ার প্রয়োজনীয়তা বুঝতে পারে না। এখন দেখতে পাবেন অনেক স্কুলে ওয়াটার ব্রেক শুরু হচ্ছে, অর্থাৎ আমরা বাচ্চাদের কিন্তু বারবার উদ্দীপিত করব, বারবার জলের বোতল দিয়ে দেব, এবং অবশ্যই তাদের কিন্তু জল, জলীয় পদার্থ খাওয়ার জন্য আমরা মাঝে মাঝে অনুপ্রাণিত করব। আমরা যখন বাইরে বেরোবো তখন কিন্তু অবশ্যই জলের বোতল সঙ্গে নিয়ে যাব। আর ফলের রস খেতে হবে বলে কিন্তু বাইরের কাটা ফল যেখান থেকে সেখান থেকে খাবো না। তার কারণ এই সময় বাইরের খাবার থেকে প্রচুর পরিমাণে ডায়রিয়া, প্রচুর পরিমাণে টাইফয়েড এবং হেপাটাইটিস, অর্থাৎ যেটা আমরা কথ্য ভাষায় জন্ডিস বলি, এই 3টে রোগের প্রাদুর্ভাব কিন্তু দেখা যায়। আর একটা ব্যাপার, এই সময় প্রচুর পরিমাণে ঘাম জমার ফলে প্রচুর রকমের চর্মরোগের কিন্তু সৃষ্টি হয়। দেখা গেছে আমাদের শরীরে খাঁজে খাঁজে যেখানে ঘাম জমে সেখানে ছত্রাকের উপদ্রব হয়, ফলে অনেক রকমের চামড়ার রোগ হয়। তাই বারবার আমরা বললাম পরিষ্কার থাকাটা, সাবান দিয়ে চান করাটা অত্যন্ত জরুরি। হীরক মণ্ডলের রিপোর্ট, সংকল্প নিউজ।